নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্যবাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প বুকের জ্বালায়। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্যবাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্যবাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। বন্ধুরা, আমার লেখা গল্প আপনাদের কেমন লাগছে অবশ্যই মন্তব্য করবেন। ইতিমধ্যে অনেক শ্রোতা বন্ধু অনেক মন্তব্য করেছেন। সকলের মন্তব্যের উত্তর হয়তো আমি দিতে পারিনি, কিন্তু হৃদয় থেকে বলছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। এইভাবেই পাশে থাকবেন এবং সাহায্য আর সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আজ এনেছি আপনাদের জন্যে গল্প বুকের জ্বালায়। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। আমার মাথা গরম হয়ে আছে, প্রচণ্ড গরম। পামেলা, মাথা কেন গরম করছো? না প্রশান্ত, তোমার বিয়ে আমি দিয়েই ছাড়বো এবার কাজলের সঙ্গে। বাড়াবাড়ি করো না। আমি বলেছি তো বিয়ে করবো না। কেন বিয়ে করবে না? সব সময় আমার পেছনে ছুকছুক করো, আমার বিরক্ত লাগে। আমি তোমার বৌদি হই, বউ না। ওফ, আবার তোরা ঝগড়া শুরু করেছিস। কি করেছে প্রশান্ত? আর বলবেন না বাবা, আমার ভালো লাগে না। কতবার বলেছি আমাকে বৌদি বলে ডাকতে, কিছুতেই ডাকে না। নাম ধরে ডাকে। আমি মানছি প্রায় সমবয়সী, কিন্তু সম্মানে তো বড়। এক কথা বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে আমার। এই তুই ঘরে যা। বাবা, তুমি প্লিজ ওকে একটু বোঝাও, ও আমার জন্য মেয়ে দেখছে। এসব কি দরকার বৌমা? ওর যবে ইচ্ছা হবে তবে বিয়ে করবে। না না, ওর বিয়ের বয়স হয়ে গেছে। আমি বলি বয়স পার হয়ে যাচ্ছে, ওকে এবার বিয়ে দিন। তারপর আমার মেয়েটাও হয়েছে। কাকাই কাকাই নেওটা। কাকাই না, ওকে শেখাবে আমাকে বাপি বলতে। চুপ করো। বাবাকে বাপি বলে, কাকাকে নয়। ও না হয় বললো, আমি ওকে এত ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। মামন আমার জান। হ্যাঁ ঠিক আছে, মামন তোমার জান, সে তুমি মেয়ের মতো ভালোবাসতেই পারো। তাই বলে কি তোমার সংসার হবে না? রোজ রোজ আমার এই অশান্তি ভালো লাগে না বাবা। আমি এই বাড়ি থেকেই চলে যাব। তোমার যেতে হবে না। এই বাড়ি ছেড়ে আমিই চলে যাব একদিন। ভাল লাগে না আমার। দূর। অবৌমা, কাজটা কি ঠিক হচ্ছে? ঠিক কেন হবে না? আমি আমার মেয়ের প্লাস্টিক সার্জারি করাচ্ছি, তাতে আপনার অসুবিধে কোথায়? ওর বয়সটা একেবারেই কম, নিতান্তই শিশু। এই বয়সে এইসব রোগের আবার চিকিৎসা হয়। তাছাড়া ও তো অসুস্থ নয়। হ্যাঁ, ওর পিঠে একটা জরুল আছে, এই তো। আর সেই জরুলটাকে তুমি কেন উচ্ছেদ করার চেষ্টা করছো বলো দেখি? দেখুন মা, মেয়ের পিঠের জরুলে আমার কোনো আপত্তি নেই। আপত্তি শুধু এক জায়গাতেই। হ্যাঁ, ওর এই জরুলটা প্রশান্তের মতো কেন হয়েছে? বসন্তের কোনো চিহ্ন তো ওর গায়ে দেখি না। ওর বাবার মতো কোনো কিছুই ও পায়নি। বৌমা, বলছি লক্ষ্মী মা আমার, এরম ভুল সিদ্ধান্ত নিও না। ওর কাকাও তো ওর বাবার মতোই। মোটেই না, কাকা আলাদা, প্রশান্ত সম্পূর্ণ আলাদা। পড়াশোনায় ভালো না, একটা 8 ফেল করা ছেলে। তোমার এত কিছু মনে আছে? তা থাকবে না? শিক্ষাগত মান মনে থাকবে না? যেই ব্যক্তির ডিগ্রি নেই তার আবার সম্মান কিসের? আপনার বড় ছেলেই তো একমাত্র আপনাদের বংশের নাম রক্ষা করেছে। তবুও যে কী করে এই মেয়েটা ওর কাকার মতো হলো? ও তো হতেই পারে। ওর কাকা আর ওর বাবা আমার পেটেই তো হয়েছে। তাই হয়তো প্রশান্তের মতোই। ওই জন্যই তো আমি চাই ওর শরীর থেকে সব চিহ্ন মুছে ফেলতে। আমি চাই না প্রশান্তের মতো ওর গায়েও এই জরুলটা থাক। মেজ খোকার গায়ে যে জরুল আছে তুমি কি করে জানলে বৌমা? চুপ হয়ে যায় পামেলা। শাশুড়ির এই প্রশ্নটার কি উত্তর দেবে ও? তাই তো, প্রশান্তের গায়ে যে একটা জরুল আছে ও কি করে জানলো?
প্রত্যেক দিনই ছোট্ট মেয়েটাকে স্নান করায় তার ঠাকুমা, পামেলার শাশুড়ি। দিন কয়েক আগে কলপারে যখন তেল মাখাচ্ছিলেন তখনই মেয়েকে দেখতে পায় পামেলা, ছুটে আসে আর শাশুড়িকে উদ্দেশ্য করে বলে, এ কি, ওর পিঠে এই দাগটা কিসের মা? কোনো বিষাক্ত পোকায় কামড়েছে নাকি এরকম লাল হয়ে ফুলে রয়েছে? এ তো আঁচিল, জরুল, জন্ম দাগ। ও, আমার তো নেই। তাহলে বোধহয় ওর বাপের আছে। না না, বসন্তর কোথাও তো আছে কি কোথাও কোনো জন্মদাগ? মনে পড়ে না তো। তবে হ্যাঁ, প্রশান্তর আছে। তাহলে তো লেটা চুকেই গেল, মিলেই তো গেল এই দাগের উৎস। কথাটা একেবারে ভালো লাগেনি পামেলার। ইদানিং প্রশান্ত খুব গায়ে পড়ে কথা বলে, ওর ভালো লাগে না। বড্ড বেশি কেয়ারিং ওর প্রতি। দেওর বৌদির সম্পর্কটা অবশ্যই পবিত্র বন্ধনের মধ্যেই টিকিয়ে রাখাটা উচিত, কিন্তু প্রশান্তর চাল চলন, জানলার পাশ দিয়ে উঁকি, রাত বিরেতে হটনট করে পামেলার ঘরের কাছ দিয়ে হেঁটে যাওয়া, সবটাই কেমন যেন বিরক্ত করে পামেলাকে। তার উপরে প্রত্যেক দিন রাত্রেবেলা শোয়ার আগে পামেলা ওষুধ খেয়েছে কিনা জিজ্ঞেস করা। কই, বসন্তও তো এত তদারকি করে না। সে তো 6 মাসে 9 মাসে একদিন ফোনে কথাই বলে না, যা কথা ভাই মা বাবা সবার সাথে। যেন বউটির সাথে কথা বলাটাই নিষিদ্ধ কোনো কাজ। এই জন্যে কপট অভিমান আছে পামেলার। জানে বসন্ত বাড়ি এলেই সবটা সুদে আসলে আদায় করবে, কিন্তু বসন্ত আসবে কবে? আজ কতগুলো বছর হয়ে গেল সে আরবে রয়েছে। পামেলা ঠিক করেছে মেয়ের প্লাস্টিক সার্জারি করাবে। পামেলা হয়তো জানে না এই ছোট্ট বয়সে যদি এই শিশুটার ওপরে কোনো সার্জারি প্রয়োগ করা হয় তাহলে রিয়াকশন কত বাজে হতে পারে। এই জন্মদাগটা পামেলার কাছে কলঙ্কের মতো। ওর মনে হয় পাড়া প্রতিবেশী কেউ যদি কখনো জানতে পারে প্রশান্তর শরীরে যেই চিহ্ন আছে পামেলার গর্ভস্থ সেই সন্তানের শরীরেও ওই একই রকমের চিহ্ন বহন করছে, যার স্বামী বিদেশে থাকে, তার সাথে দেওরের সম্পর্কটা বুঝি অনৈতিক কিছু। আর হে হয়তো দেওরেরই ফল। নিজেকে কলঙ্কিত রাখতে চায় না পামেলা। তাছাড়া প্রশান্তর সঙ্গে ওর সম্পর্কটা মোটেই ওই রকম নয়। প্রশান্তকে ও দেওরের চোখেই দেখে, ঠিক যেমন অনন্তকে দেখে। ঘরোয়া মেয়ে পামেলা, দেখতে সুন্দরী, সুশ্রীর পর্যায়ে পড়ে ও। বিয়ের পরে শরীরের গড়নে অদ্ভুত পরিবর্তন এসেছে। হ্যাঁ, বিয়ের জল পড়ার সঙ্গে সঙ্গে অনেক মেয়েরই রূপ লাবণ্য ফিরে আসে। পামেলার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। মেয়ে হওয়ার পরে সে আরও বেশি রূপসী হয়েছে। এত সুন্দর একটা বউকে এই দেশে ফেলে রেখে স্বামী মহারাজটি কী করে যে পরদেশে পড়ে রয়েছে। মামন জন্ম নেওয়ার আগেই পালিয়ে গেল মানুষটা। মেয়েকে স্নান করিয়ে ঘরে শুইয়ে রেখে এখন পামেলা স্নানে যাবে। এই স্নান করে ঘরে ফেরার সময়টুকু একান্তই পামেলার। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালোভাবে দর্শন করে ও। প্রত্যেকটা নারী পুরুষই বোধহয় আয়নার সামনে নিজেকে একবার করে প্রদক্ষিণ করে প্রত্যেক দিন। পামেলার এই সময়টুকুতে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকে। আয়নায় ভালোভাবে নিজেকে ও দেখে আর ক্ষণে ক্ষণে অলংকারে সাজায়। মাথা থেকে পায়ের নখ পর্যন্ত বিভিন্ন রকমের অলংকার আছে পামেলার, কিন্তু স্বামী কাছে থাকে না বলে সব অলংকারই ওর কাছে তুচ্ছ বলে মনে হয়। প্রশান্তর বিয়ের জন্যে সম্বন্ধের কথা পামেলা বহুবার বলেছে, কিন্তু প্রশান্ত সেই কথার গুরুত্ব না দিয়ে বারবার বলেছে, আমি বিয়ে করব না, ওইসব বন্ধনে আমি জড়াতে চাই না। যে বিয়ে করতে রাজি নয় তাকে কি করে জোর করায়? আয়নার সামনে দাঁড়িয়ে সদ্য স্নান করে আসা পামেলা কাপড় বদলাচ্ছিল।
হঠাৎ করে নিজের নগ্ন শরীরটাকে দেখে নিজেই কেমন যেন ঘাবড়ে যায় পামেলা। কত পরিবর্তন হয়েছে ওর শরীরের। বিয়ের আগেও এত সুন্দর দেহের গঠন বোধহয় ছিল না। বুকের গঠন, মাজার গঠন, নিতম্বের গঠন আর অভ্যন্তরের গোপনীয় স্থানের গঠন সেটাও পরিবর্তিত। এখন যতই সাজে ততই নিজেকে বেশি মুগ্ধ চোখে দেখে পামেলা। একটা একটা করে দিন যায় আর বসন্তের জন্যে অপেক্ষা করে ও। বসন্ত ওর হাজব্যান্ড। বিয়ে করার পরপরই সে আরব চলে গেছে। আজ 5টা বছর হয়ে গেল বসন্ত আসে না। প্রত্যেকবার পুজোর সময় বলে আসবো আসবো, কিন্তু ঠিক কালী পুজোর সময় যখন অভিমানী পামেলা 3-4 দিন ফোন করা বন্ধ করে দেয়, তখন বসন্ত একটা চিঠি পাঠায় ওকে। সেই চিঠিতে অভিমানী পামেলার অভিমান ভঙ্গ করার জন্যে অনেক গান লেখা থাকে। মেয়েটা ভুলে যায় চট করে। বিয়ের পর সেই ফুলশয্যার রাতেই স্বামীকে কাছে পেয়েছিল। এক রাতের ভালোবাসাতেই শরীরে ফল চলে আসে। হ্যাঁ, ফুটফুটে একটা কন্যা সন্তান হয়েছে পামেলার। তবে মেয়েকে জন্মাতে দেখেনি বসন্ত। তার আগেই সে বিদেশ চলে যায়, মানে আরবে। সেইখানে কিন্তু সে হোটেলের কাজ করে না, সে একটা বড় কোম্পানিতে চাকরি করে। বসন্তর পড়াশোনার ডিগ্রি আছে। এই বাড়িতে বসন্তর 3 ভাইয়ের মধ্যে হই একমাত্র ডিগ্রিধারী। বাকিরা সব করে কর্মে খায়। ছোট ভাইটা যেমন একটা ইলেকট্রিকের দোকান দিয়েছে। দোকানটাকে দেখলে ছোট মনে হলেও এসব খুচরো ব্যবসাদারদের টাকার অভাব কিন্তু হয় না। আর মেজ ভাই প্রশান্ত, সে বিরাট বড় ব্যবসা করে। ক্লাস 8 ফেল করার পরে সরস্বতী ঠাকুরের মুখে লাথি মেরে পড়াশোনা ইতি দিয়েছিল। বাবা মা স্পষ্ট বলেছিলেন, এ ছেলে গরু হবে, একে আর পড়াবো না, তার থেকে বরং ভালো কোনো ব্যবসার লাইনে ঢুকিয়ে দিই। বাবার কথায় বোধহয় সেই দিন মা সরস্বতী কৃপা করেছিলেন প্রশান্তর ওপরে, অথবা অতি ভক্তিতে তাকে পাওয়া যায় আর নাস্তিকরাও তাকে পায়। প্রশান্তর অবস্থা ঠিক সেই রকম। বাবার মুখের কথাতেই, বাবারই পাশের প্রতিবেশীর এক বন্ধুর সহায়তায় সেই যে বসন্ত তামাক পাতার ব্যবসা ধরল, এখন গোটা ভারতবর্ষে কেন পৃথিবীতে শুদ্ধ বিভিন্ন জায়গায় ওর নেটওয়ার্ক রয়েছে। বছরে 2 কোটি টাকা ট্যাক্স কাটে। তাহলে এবার কল্পনা করা উচিত, অতিরিক্ত শিক্ষিত হলেও যেমন ইনকাম করা যায় না, তেমনি কম শিক্ষিততেও এত ইনকাম করা যায় যা অতি শিক্ষিতরাও কল্পনা করতে পারে না। বসন্ত ডিগ্রি অর্জন করে চাকরি পেয়ে আরবে। তারও মাস মাইনে নেহাত কম নয়। বছরে সেও অনেক মোটা অঙ্কের টাকায় ইনকাম ট্যাক্স দেয়। মাঝখানে পড়ে থাকা বেচারা ছোট ভাইটা অনন্ত, তার ব্যবসার হিসাব কেউ রাখে না। খুচরো ব্যবসায়ী তো। অবশ্য সন্দেহ হয় পামেলার। ও ভাবে এই 3 ভাইয়ের মধ্যে ওই অনন্তটাই সব থেকে বেশি টাকা ইনকাম করে। যেহেতু খুচরো ব্যবসাদার, তাই কারোর আওতাতেই ও পড়ে না। কাপড়টা বদলিয়ে সায়ার গিটটা যখন দিতে যাবে ও, তখনই এই পেটের কাছে যন্ত্রণা বোধ করে। মেয়েটা সি সেকশনে হয়েছে। নাভির ঠিক মাঝ বরাবরের চেরা একটা দাগ, আর একটা দাগ তলপেটের তলায়। ডক্টর অপারেশন করার পরে নাকি বলেছিলেন বেবির পজিশনটা অন্যরকম হয়ে গিয়েছিল, তাই প্রথমে যেইভাবে ওনারা অপারেশন করতে চেয়েছিলেন সেইভাবে হয়নি। ন্যাচারালি তলপেটের তলায় কাটা হয়, কিন্তু ওকে কাটতে হয়েছে নাভির নিচ দিয়ে, ওর বাচ্চার পজিশনের জন্য। মেয়েকে জন্ম দেওয়ার পরে প্রথমেই স্বামীকে দেখতে চেয়েছিল পামেলা,
কিন্তু দুর্ভাগ্যবশত অফিসের কাজে সেই দিন এতটাই ব্যস্ত ছিল বসন্ত ফোনে কথা বলতে পারেনি। তাই ছোট্ট মেয়ে মামন জন্মের পর থেকেই এই দুই কাকার কাছেই বড়। অনন্ত সারাদিন দোকানে পড়ে থাকে বলে মামনকে খুব একটা সময় দিতে পারে না। রাত 11টায় যখন দোকান বন্ধ করে অনন্ত বাড়ি আসে তখন পামেলা গভীর ঘুমে চলে গেছে। সময় দিতে পারে প্রশান্ত, কারণ তার ব্যবসা বড়। ইদানিং সে বাড়ির পাশেই একটা বড় জায়গা কিনেছে। ইচ্ছা আছে ওখানেই ঘরবাড়ি বানিয়ে বিয়ে করে সেটেল করার। বাবা মাও পাত্র দেখার নাম করে না। প্রশান্তর এই নিয়ে মনের মধ্যে কোনো দুঃখ নেই। এই যে মাথার ওপরে মামন রয়েছে, তাই মা বাবাকে পাত্রী দেখার কথা পামেলা বললেও প্রশান্ত সেটাকে আমল দেয় না। বলে, তুমি শুধু শুধু আমাকে নিয়ে চিন্তা করছো, মেয়ে আমার আছে তো মামুন, ওই সব। তা বললে হলো? তোমার বুঝি ভবিষ্যৎ নেই ঠাকুরপো? তোমার দাদাকে দেখো, আমাকে বিয়ে করে ফেলে চলে গেল একা, আমার বুঝি দিন কাটে? কথাটা শোনার সঙ্গে সঙ্গেই প্রশান্তর মস্তিষ্কের শিরা উপশিরাগুলো কেমন যেন চঞ্চল হয়ে ওঠে। ঠোঁট দুটো আবেশে বুঝে আসে প্রশান্তর জোড়া ভ্রু। এই তিন ভাইয়ের মুখের কোনো মিল নেই, তবে তিন ভাইয়ের মধ্যে দেখতে সুন্দর প্রশান্ত। বসন্ত যেমন নামে তেমনই গোটা মুখে বসন্তের দাগও ওর আছে। খুব ছোট্টবেলায় 3 বছর বয়সে তখন প্রশান্তও জন্মেছে। বসন্তের পক্স হয়েছিল, চিকেন পক্স। দুই ভাই একেবারে মরো মরো অবস্থায় চলে গিয়েছিল। অনেক কষ্টে বাঁচিয়েছিলেন ওদের বাবা মা। এর পরের বছরই অনন্ত জন্মায়। 3 ভাই পিঠোপিঠি। তবে পড়াশোনার দিক থেকে বসন্ত টপার হয়ে গিয়েছে, আর বাকি 2 জন ওই যে বললাম অতি শিক্ষিত হয়েও সবসময় ইনকাম যে খুব বেশি করবে এই ধারণাটা ভুল। চাকরির পরীক্ষা দিয়ে একসময় ধ্যাতানি খেতে খেতে যখন সবটা খুইয়ে বসেছিল বসন্ত, তখনই লেটারটা আসে বিদেশ থেকে। বাবা মা আপত্তি করা সত্ত্বেও বসন্তকে কেউ আটকে রাখতে পারেনি। কি ব্যাপার, তুমি আমার জানলার কাছে? কাপড় ছাড়তে ছাড়তে হঠাৎ করে জানলার দিকে চোখ পড়তেই দেখতে পায় পামেলা জানলার পর্দা ওড়ার ঠিক ফাঁকে দাঁড়িয়ে রয়েছে প্রশান্ত। এই দেওরটাই বাড়িতে সব সময় থাকে বলে ওর গতিবিধি চলন বলন সবটা পামেলার মুখস্থ। বলছি মামন, সে তো মায়ের কাছে নিচে আছে, যাও, মা তো ওকে খাওয়াবে বলল, আমি সেই কারণেই স্নানটা সেরে নিলাম। দেখো ঠাকুরপো, তুমি জানলার কাছে ভাবে দাঁড়িয়ে থাকো, আমার কিন্তু ভালো লাগে না। মনটা খারাপ হয়ে যায় প্রশান্তর। সরি। আর শোনো, আমাকে নাম ধরে কেন ডাকো তুমি? মানছি তুমি আমি সমবয়সী, কিন্তু সম্মানে তো তোমার থেকে আমি অনেক বড়, তোমার দাদার বউ, তাই আমাকে তুমি বৌদি সম্বোধন করবে। ভালো ছেলের মতো ঘাড় নাড়ে প্রশান্ত। তারপর সিঁড়ি দিয়ে চলে যায় নিজের ঘরে। এই সময়টা দুপুর টাইম। হয়তো বিদেশবাসিনীর কাছে এখন রাত্রি, তবু একটা ফোন করতে ইচ্ছা করে পামেলার। বসন্ত বেশ কয়েকদিন হয়েছে ঠিক করে কথা বলতে চায় না। ফোন প্রায় ধরে না বলতেই চলে। ওই যে একটা মাত্র চিঠি পাঠায় বছরে, আর বাকি সময়টা বাবা মা ভাই সবার সাথে কথা বললেও পামেলার সাথে খুব একটা কথা বলে না। পামেলা ভাবে হয়তো ওর সাথে কথা বললেই বউয়ের স্মৃতি মনে পড়বে, আর স্মৃতি খুব সাংঘাতিক জিনিস। হয়তো সব কিছু ছেড়ে ছুড়ে ল্যাটা কম্বল গুটিয়ে চলে আসবে বউয়ের আঁচলের তলায়। তখন মামনের ভবিষ্যতের কি হবে? তাই নিজেকে সংযত করে রাখে পামেলা। একটা বড় করে সিঁদুরের টিপ পরে আর মোটা করে চওড়াতে সিঁথি রাঙায় সিঁদুর দিয়ে। নিজেকে দেখে নিজেরই হাসি পায়। দিন দিন শরীরের ঝলক যেন বাড়ছে। ছোট্ট ছোট্ট বক্ষ দুটো আকারে স্ফীত হয়েছে। মাজাটাও বেশ বড়। 32 সাইজের জায়গায় এখন 36 সাইজের ব্লাউজ পরতে হয়। গয়না গাটি শাড়ি কোনো কিছুর অভাব নেই পামেলার। এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকেই ওর এইরকম সুখের স্মৃতি। যদিও বিয়ের পরের কথা খুব একটা ওর মনে পড়ে না। মনে পড়েই ওই মামন পেটে আসার ঠিক মাস 8 সময়ের কথা।
তার আগেরগুলো কেমন যেন ঝাপসা ঝাপসা। আমাদের মস্তিষ্ক যেই জিনিসটাকে বেশি করে আঁকড়ে ধরে রাখতে চায় সেই স্মৃতি অনন্তকাল পর্যন্ত বৃদ্ধ বয়সেও স্মৃতিচারণ ঘটতে পারে, কিন্তু মস্তিষ্ক যেই জিনিসটাকে আমরা মনে করার চেষ্টা করি না তাকে ডিলিট করে দিতে সাহায্য করে। সেই কারণেই তো প্রত্যেকের জীবনেই ছোটবেলায় ঘটে যাওয়া অথবা বড়বেলায় ঘটে যাওয়া কোনো অপ্রীতিকর ঘটনা যেগুলো আমরা মনে রাখতে চাই না সেগুলো মস্তিষ্ক আমাদের অগোচরেই ডিলিট করে দেয়। আর মস্তিষ্কের ডিলিট স্কেলে কোনো রিমুভ অপশান নেই, মানে রিসাইকেল। বৌমা, এই তো মা, কি ব্যাপার? প্রশান্ত তখন থেকে বসে রয়েছে, তুমি নামছো না, খাবার খাচ্ছ না। আচ্ছা মা, আপনি কি খিদে পেয়েছে? ঠাকুরপোকে খেতে দিয়ে দিন, আমাকে ডাকার কি আছে? তুমি জানো না, তুমি ভাত না বেড়ে দিলেও খায় না। এত বৌদি না ওটা হওয়া ভালো না ঠাকুরপো। দেখো তোমার দাদা কত বছর আসতে পারে না, এমনি আমার কত দুঃখ হয় ওকে ছাড়া একা একা খেতে। তার উপরে তুমি রোজ আমাকে ধরে বায়না করো আমি না খেলে তুমি খাবে না, এগুলো ভালো লাগে? মা, মামুন কোথায়? আমার কাছে ঘুমিয়ে পড়েছে। তুমি ওকে ভাত দাও, দুজনে খেয়ে নাও। অনন্ত এলে আমি আর তোমার বাবা খাবোক্ষণ। না না, বাবাকেও দিয়ে দিচ্ছি। ইস, সুগারের মানুষ, ঠিক সময়ে খাবার না খেলে শরীর অসুস্থ হবে। আর তোমার শরীর? আমি তো ঠিক আছি মা, আমার কোনো কষ্ট আছে নাকি? তুমি ওষুধগুলো খাচ্ছ তো? হ্যাঁ খাচ্ছি, এখন আর মাথায় ওই রকম যন্ত্রণাটা করে না। কদিন আগে খুব বেড়েছিল, ভাগ্যিস প্রশান্ত আমাকে ভালো একটা ডক্টরের কাছে নিয়ে গেল। বৌমা, নাম ধরবে না। কেন? অনন্তও যেমন প্রশান্তও তো তেমন। শাশুড়ি মা চুপ করে যান, চোখের ইশারায় প্রশান্ত চুপ করতে বলে। পামেলাকে বেশি উত্তেজিত করা যায় না, তাহলেই ওর মাথায় খুব যন্ত্রণা হয়। আর এই যন্ত্রণার জন্যই ডাক্তার দেখাতে হয়েছিল। একদিন অনেক রাতে বসন্তর সাথে কথা বলার পরে, ওই তো যখন মামুন ওর পেটে, বিয়ের পরে একবার মাথায় যন্ত্রণা হয়েছিল। ডক্টর পরীক্ষা করে জানান সাইনাসের নাকি প্রবলেম। পামেলার ঘন ঘন ঠান্ডার দোষও আছে। খুব একটা ভ্রুক্ষেপ করেনি ওরা, কিন্তু 7 মাসের স্বাদের অনুষ্ঠানের পরপর পামেলার শরীরটা একটু একটু করে খারাপ হতে শুরু করে। গর্ভস্থ বাচ্চাটার কথা ভেবেই ওকে 7 দিন অন্তর অন্তর চেক আপ করাতে হতো। কিন্তু হঠাৎ করে একদিন পামেলার ঘর থেকে গোঙানির শব্দ পেয়ে বাড়ির সকলে ছুটতে গিয়ে দেখে পামেলা মাথার মধ্যে জোরে চেপে বসে রয়েছে ওর দুটো হাত। আমার প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, আমি সহ্য করতে পারছি না। বাড়ির লোকে ভাবেন হয়তো শিশু জন্মের সময় হয়েছে। ডাক্তারের কাছে নিয়ে যাবার সঙ্গে সঙ্গেই পরীক্ষা করে গাইনোকোলজিস্ট জানান, না না, এখনও তো বেবি হওয়ার সময় হয়নি, ওর যন্ত্রণাটা মাথায় হচ্ছে। এখন পেটে একটু একটু ব্যথা হবে, কারণ প্রথম ফল, তাছাড়া জরায়ু বড় হবে, পেটের চামড়াটাও তো সেখানে বাড়ছে, ওই জন্য পেটের ওপরে স্ট্রেচ মার্ক পড়বে। আপনারা বরং ভালো কোনো অন্য ডাক্তারকে দেখান, এটা আমার কাজ নয়। আপনি তাহলে কোনো ডাক্তার ঠিক করে দিন, বলেছিল প্রশান্ত। গাইনোকোলজিস্ট মিস্টার কাজল একটি ভালো ডাক্তারকে দেখাতে বলেছিলেন। সেই ডাক্তারদের রেকমেন্ডেই এখনও পামেলার চিকিৎসা চলছে। সেই দিনটার কথা এখনও যখন মনে পড়ে, সারা শরীরটা ভয়ে কেঁপে ওঠে ওর। মাস 8 নাগাদ যন্ত্রণায় ফেটে পড়ছিল সেই দিন পামেলার মাথা। বারবার চিৎকার করে ডেকেছিল সকলকে। কোমায় ছিল বেশ কয়েকদিন, তারপর জ্ঞান আসে। সেই কারণেই ওকে বেশি প্রেসার দেওয়া হয় না। ডক্টর বলেছেন ওর মাথার এমন পজিশনে একটা টিউমার আছে, আর টিউমারটা নাকি ভবিষ্যতে ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই ওকে বেশি প্রেসার না দেওয়াটাই উচিত। ও যাতে হাসি খুশি থাকে সেই চেষ্টাটাই করে বাড়ির প্রত্যেকটা মানুষ। বসো, খেতে দিচ্ছি। আজকে কি রান্না করেছো? আজকে কি রান্না করেছো বৌদি বলবে, কেমন? ঠিক আছে, কি রান্না করেছো? আজকে রান্না করেছি চিকেন, তোমার পছন্দের। তুমি আমায় এত বকো, অথচ আমার পছন্দের রান্নাগুলোই করো। হ্যাঁ,
আমার বুঝি মনে নেই? বলেই চুপ হয়ে যায় পামেলা। কি মনে নেই? মনে আছে তো, এই 3 ভাইয়ের মধ্যে সব থেকে বেশি তুমি চিকেন খেতে পছন্দ করো। তোমার দাদা তো খাসির মাংস খেয়ে খেয়ে একেবারে যাচ্ছে তাই অবস্থা, বিফ খায় না ওখানে, তাই এখানে এসে মাছের ঝোলটা বেশি পছন্দ করে। আর অনন্ত তাকে যা দাও তাই চেটে পুটে মারে। সব থেকে সুখী হবে অনন্তের বউ। কেন? অনন্তর খাবারের জন্যে কিচ্ছু লাগে না, ফ্যান আলু সিদ্ধ দিয়েও দিব্যি খেয়ে নেয়। আর আমার বউ, তোমার বউয়ের সব থেকে বেশি কষ্ট, পত্তনে পত্তনে রান্না করে খাওয়াতে হবে। আর সেই খাওয়ানোর জন্য তুমি তো আছো, আমি বুঝি বউ নাকি? বউ না হোক, বউয়ের তো মতো বৌদি। দেখো, বউ তার পাশে দি। হ্যাঁ, ওই দিদিটার মানে সম্মান করা, নষ্টামি করা নয়। ঠিক আছে ঠিক আছে, দাও খেতে দাও, খুব খিদে পেয়েছে। ভালো হয়েছে? দারুণ। তুমি রান্না করেছো আর ভালো হবে না? বলছি চলো না একটা সিনেমা দেখে আসি, দুইজনে মিলে। হ্যাঁ, আমরা তো এর আগেও গেছি, তবে আমার ঠিক মনে নেই। চলো। কী সিনেমা চলছে? দেখতে হবে। দেখবো? দেখো দেখো ঠিক করে কিন্তু বলো, পরে যদি ক্যান্সেল করো তাহলে কিন্তু আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে। আমি না গেলে মান সম্মান নষ্ট হবে কেন? হবে না? বাবা মাকে বড় মুখ করে বলবো আমি তোমায় নিয়ে যাচ্ছি, মা বাবাও কত খুশি হবে। সারাদিন ঘরের মধ্যে পড়ে থাকো, কারোর সঙ্গে দেখা করো না, বেরো না। বলছি, বাপের বাড়ি থেকে তো একটু ঘুরে আসতে পারো। না, ভাল লাগে না। বাবা মা কাউকে আমার ভাল লাগে না। কেন? গেলেই তোমার দাদাকে নিয়ে খুব বাজে বাজে কথা বলে। বিয়ের পরে বউ রেখে চলে গেছে এইসব আমাকে শোনায়। বলে আগে জানলে নাকি আমার বিয়েই দিত না। আচ্ছা, তোমার বিয়ের কথা কিছু মনে পড়ে না? না গো, অনেক চেষ্টা করেছি, মাথায় না খুব যন্ত্রণা করে। এই যে বাঁদিকে। থাক থাক থাক, তোমরা চিন্তা করতে হবে না। আচ্ছা প্রশান্ত, আমার মাথায় যন্ত্রণা কেন হয়? ওই তোমার সাইনাসের প্রবলেম আছে তাই। তাই না? এই জন্যেই আমি সামান্য একটু ধুলো ঘাটলেই। আর শোনো, তোমাকে কয়েকদিন পরে নাক কান গলা ডাক্তারের কাছে নিয়ে যাব। কেন? নাকে আবার কি হলো? তোমার নাকে টনসিলের প্রবলেম হয়েছে। সরু একেবারে চিকনভাবে তোমার নাকের ভেতরে টনসিলের লাইনটা গেছে, এতটাই ফোলা। ওখান থেকে তোমার নিঃশ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়, সেই কারণেই অল্পতেই তোমার ঠান্ডা লাগে। ও, তুমি আমার এত খেয়াল রাখো। আমি ভুল বলেছিলাম। অনন্তর বউ যেমন সুখী হবে, প্রশান্তর বউ তেমনি খুব সুখী হবে। মেয়েরা সবসময় কেয়ারিং হাজবেন্ড চায়। হ্যাঁ, আমার মতো। হ্যাঁ। আর দাদা? তোমার দাদার কথা বাদ দাও তো, কেয়ারিং না চাই। মেয়ে হওয়ার সময়ও এলো না, মেয়ে এত বড় হয়ে গেল তাও বাবাকে দেখলো না, ভিডিও কলটা পর্যন্ত আমাকে করে না, এতই ব্যস্ত। বলি শোনো না, টাকা পয়সার সঙ্গে সঙ্গে তো মানসিকতাটা, শরীরটাও দরকার হয়। চুপ হয়ে যায় প্রশান্ত। নিজেই বুঝতে পারে পামেলা কোনো ভুল কথা হয়তো বলে ফেলেছে। দেওরের সামনে এটা বলা উচিত হয়নি। সঙ্গে সঙ্গে প্রসঙ্গ বদলে বলে, না মানে এই যে হঠাৎ শরীর খারাপ করলে তোমাদেরকে ডাকতে ভালো লাগে। আমারও তো ইচ্ছে করে আমার বর আমার মাথায় একটু জলপট্টি দিয়ে দেবে, আমার জ্বর হলে আমাকে ওষুধটা খাইয়ে দেবে, আমার গা হাত পা ব্যথা হলে একটু হাত বুলিয়ে দেবে, অথবা বাহু ধরে আমাকে ধরে একটু ঘুমোবে। সবাই তো চায়, তাই না? প্রশান্ত আর খেতে পারে না, উঠে পড়ে। বলে, থাক, আমার আর খাওয়াই হবে না। তুমি উঠলে কেন? হে বাবা, আমি বোধহয় বাজে কথা বলে ফেললাম তোমার দাদাকে নিয়ে। না না, তোমার চাওয়া পাওয়াটা একদমই ঠিক। আমি দাদার সাথে আজই কথা বলবো। তুমি কথা একটু বলো তো, ওকে একটু আসতে বলো তো, আমার ওকে খুব দেখতে ইচ্ছে করে। তাই? খুব খুব দেখতে ইচ্ছে করে। সেই যে মেয়েটা হওয়ার আগে আমি তো চোখ খুলে প্রথমে ওকেই দেখলাম, তাই। ঠিক আছে, আমি বলবো। খাওয়া দাওয়ার লেজা চুকিয়ে প্রশান্ত নিজের ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। তারপরে কম্পিউটারটা খোলে। ওর কম্পিউটারের গোপন একটা প্রোফাইলে পামেলার অসংখ্য ছবি, পামেলার বিয়ের আগের ছবি, পামেলার কলেজ লাইফের ছবি, পামেলার গায়ে হলুদ, সিঁদুরদান, যেই ব্যক্তি ওর সিঁথিতে সিঁদুর রাঙিয়ে দিচ্ছে তার হাত, সব নিয়ে একটা সুন্দর অ্যালবাম রয়েছে। তবে দুর্ভাগ্যের কথা, এই অ্যালবামটা কোনো দিনই কারো সামনে বের করতে পারে না প্রশান্ত। বের করলেই পামেলার মাথা ব্যথা যদি আরও বেড়ে যায়। কি ব্যাপার ঠাকুরপো? হ্যাঁ, চলে এলে? বললে না সিনেমা দেখতে যাবে? আসলে আমার শরীরটা ঠিক ভালো লাগছে না। কো, তাই দেখি। প্রশান্তর কপালে হাত দেয় পামেলা, ওর গলায় হাত দেয়, আর ওর হাতের স্পর্শে জেগে ওঠে প্রশান্তের দেহটা।
প্রশান্ত আগিয়ে যায় পামেলার কাছে। পামেলা প্রথমে বুঝতে না পারলেও এই মুহূর্তে প্রশান্তকে ওর ভয় করে। পামেলা বলে, দেখো, আমি কিন্তু তোমার বৌদি হই। আমি দেখেছি তোমার গায়ে হাত দিলেই তুমি এইভাবে এগিয়ে আসো। কেন? আমি তো তোমার জ্বর এসছে কিনা তাই দেখতে গায়ে হাত দিলাম। ভুল হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। তাও তুমি এইভাবে এগিয়ে এসে আমাকে ভয় দেখিও না। শোনো। কি বলছে? একটা কথা বলবো। বলো। তোমার কি কিছুই মনে পড়ে না? কি? কিছু না, যাও। পামেলা সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। ঘরে গিয়ে শুয়ে পড়ে পামেলা। মামুন যদি ওর ঠাকুমা ঠাকুরদাকে পায় তাহলে ওকে কখনোই দরকার পড়ে না। ছোট থেকেই মেয়েটা ঠাকুমা ঠাকুরদার নেওটা। বুকের দুধ যখন খেত তখন ওর কাছে থাকলেও এখন আর থাকে না। এখন পামেলার ঘর বন্ধ করে একটাই কাজ, নিজের শরীরটাকে বারবার দেখা। বুক দুটোকে নিজেরই আদর করতে ইচ্ছে করে। নাভিমূলে হাত দিলেই স্বামীর স্পর্শ অনুভূত হয়। তবে দেহের সেই সুখের কথা ভালোভাবে স্মৃতিতে জেগে ওঠে না। মাঝে মাঝে মনে হয় মামুন পেটে আসাটা কেমন যেন একটা দৈবিক ব্যাপার। কি করে এলো মনে কেন পড়ে না? স্পর্শটাও কি এমন ছিল? সন্ধেবেলায় সন্ধে বাতি দিয়ে পামেলা যায় প্রশান্তর ঘরে। এটা ওর কাজ। আগে শাশুড়ি মা পুজো দিতেন। যবে থেকে বাড়িতে গোপাল প্রতিষ্ঠিত হয়েছে তবে থেকে পামেলাই দায়িত্ব করে পুজো দেয়। তবে হ্যাঁ, মাসের ওই 5 দিন শাশুড়ি মা তখন পুজো দিয়ে দেন। কদিন আগেই পামেলা রজস্বলা হয়েছিল। এখন মাথায় শ্যাম্পু করে সে সুস্থ হয়েছে। প্রত্যেকের ঘরে গিয়ে ধূপধুনো দিয়ে আসে। অনন্ত ওর ঘরে কেউ ঢুকতে চায় না, একমাত্র পামেলা ছাড়া। আর অনন্ত ও পামেলাকে ছাড়া কাউকে এন্ট্রি করতে দেয় না। এই বৌদি মাঝে মাঝে ঘরে গিয়ে গোটা ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে, খাটের মধ্যে পড়ে থাকা জামা কাপড়গুলোকে লন্ড্রিতে দিয়ে টেবিল পরিষ্কার করে গুছিয়ে দিয়ে আসে। আমি না থাকলে তোমার যে কি হতো ঠাকুরপো? কি আর হতো? তাই তো বলি, তোমার একটা বোন টোন থাকলে ভালো হতো। তুমি এত সুন্দর গুছিয়ে কাজ করো বৌদি। তোমার একটা বোন থাকলে কি করতে? তুলে নিয়ে আসতাম। তাই? আর তোমার দাদা? দাদার আবার কি, দাদার তো আছেই। না না, বড়দা বলিনি, তোমার মেজদা। হো, তাই বলো। বৌদি, একটা ফোন এসেছে, আসি। বিয়ের কথা বললেই অনন্ত কেমন যেন পালিয়ে পালিয়ে যায়। অনন্তর ঘরটা খুলে সারা ঘরে ধূপধুনো দিয়ে এবার প্রশান্তর ঘরের দিকে পা বাড়ায় পামেলা। ভেবেছিল প্রশান্ত বোধহয় বাড়িতে নেই। প্রতিদিনই এই 4টে থেকে 5টা পর্যন্ত প্রশান্ত ঘরে থাকে না। ও কোথায় যেন যায়। বাড়ির সবাইকে বলে ব্যবসার কাজে কোনো এক বন্ধুর বাড়িতে। যেই তামাকের ব্যবসাটা ও করে সেটা 3 জন বন্ধু শেয়ারিংয়ে করে। ধীরে ধীরে প্রশান্ত শেয়ারিং থেকে বেরিয়ে এখন নিজের ব্যবসার লাইনটা খুলে ফেলেছে। বন্ধুরা এখন ওর কাছ থেকে শেখে এবং প্রয়োজনে টাকাও নেয়। প্রশান্তর অর্থ বলে এই গোটা বাড়িটা যেন এখন টিকে রয়েছে। 3 ছেলেকেই 3 রত্ন হিসাবে পেয়ে গর্বিত বাবা মায়েরা। পাড়াতে প্রত্যেক বছর পুজোতে মোটা অঙ্কের টাকা 3 ভাই দেয়। তাই তো অনন্তের দোকানের পোস্টার, প্রশান্তর দোকানের পোস্টার, সবটাই পাড়া পুজো মণ্ডপ থেকে শুরু করে শহরের বিভিন্ন জায়গায় পোস্টারে পোস্টারে এমনকি বিজ্ঞাপন পর্যন্ত দেওয়া হয়। প্রত্যেক বছর পুজোতেই পামেলা এবং পামেলার পরিবারের সকলকেই স্পেশাল গেস্ট হিসাবে মণ্ডপে ডাকা হয় এবং মণ্ডপে আলোকসজ্জা থেকে শুরু করে প্রতিমার কাঠামো, বিভিন্ন রকম বিচারেও ওদের মত গ্রহণ করা হয়। বলতে গেলে পাড়াতে এই পরিবারটা একটা বিরাট বড় স্বনামধন্য পরিবারের তকমা পেয়েছে এই প্রশান্ত, অনন্ত আর বসন্ত 3 ভাইয়ের কারণে। কি ব্যাপার, আজকে বন্ধ কেন সব কিছু? পামেলার পায়ের শব্দে বিছানা থেকে উঠে বসে প্রশান্ত। ঘরের আলোটা জ্বেলো না, মাথা যন্ত্রণা করছে। তাই? দাঁড়াও। ধুনো দিয়ে ওর কাছে এসে বসে পামেলা। এই সময় পামেলার শরীরে ব্লাউজ ছিল না। কোনো রকমে কাপড়টা জড়িয়ে সন্ধে দিয়ে ঘরে গিয়ে একেবারে নাইটিটা পরে মেয়েটা। প্রত্যেক দিনই এই একই অভ্যাস। দুপুরবেলায় ও রান্না করে আসে। রাত্রেবেলা রান্না করার জন্যে একটি বয়স্ক মহিলা আছেন। উনি এসে প্রত্যেকের জন্যে রুটি তৈরি করে দিয়ে যান। পামেলা সব কিছু করতে পারলেও রুটি তৈরি করতে পারে না।
আসলে পারলেও হয়তো করতে চায় না। খাটনির কাজ করতে কে চায়? সারাদিন সকাল থেকে টুকটাক কাজগুলো করে করেই পামেলা ক্লান্ত। বিশেষত সন্ধ্যের দিকে ওর মাথার যন্ত্রণাটা বাড়ে, তাই ওকে রান্নাঘর থেকে দূরেই করে রাখে তখন বাড়ির পরিবারের লোকজনেরা, বিশেষ করে প্রশান্ত। পামেলার প্রতি ভীষণ কেয়ারিং। দেখি কোথায় ব্যথা করছে। না না, তুমি যাও। কেন? দেখি। আলোটা কিন্তু জ্বালিও না, আমার মাথা খুব দপদপ করছে। দাঁড়াও। দরজাটা ভেজিয়ে দিয়ে আসে পামেলা। কই দেখি। এইখানে? আর একটু নিচে, এই ভুরুর কাছে। তোমার জোড়া ভুরুগুলো কিন্তু খুব ভালো লাগে আমার। তাই? হ্যাঁ। তারপরে তোমার মাথার এই ঘন কালো চুল। তোমাদের দুই ভাইয়ের থেকে তোমার মাথায় চুল সব থেকে বেশি। আচ্ছা, দাদার মাথায় কীরকম চুল তোমার মনে আছে? হ্যাঁ, কেন মনে থাকবে না? তার মাথার সামনের দিকটা তো পুরো ফাঁকা, পেছন দিকে আর পাশের দুই দিকে অল্প বিস্তর। বর্তমানে তো উনি উইক পরে ঘোরেন। যখন মাঝে মাঝে ভিডিও কলে কথা বলেন তোমাদের সাথে, আমি তো উঁকি মেরে দেখি। তুমি সামনে আসো না কেন? আমি এলেই তো পালাই পালাই করে। আমাকে দেখলেই কেমন দৌড়ে দৌড়ে এদিক ওদিক চলে যায়, যেন আমি কোনো বাঘ ভাল্লুক, দেখলেই ওকে খেয়ে নেব। না না, তোমাকে বোধহয় ভয় পায়। ভয় না চাই, আমাকে দেখলেই হয়তো আদর করতে ইচ্ছা করে। বলেই পামেলা আবার চুপ। প্রশান্তর বুক তখন ধুকপুক করছে। এখন সত্যিই বসন্তের সময়। হালকা করে ফ্যান চলছে প্রশান্তের ঘরে। ঘরে এসি আছে, চালানোর প্রয়োজন নেই। ঘরটা এখন অন্ধকার। জানলা দিয়ে জ্যোৎস্নার সামান্য আলো ঘরে ঢুকেছে। বেশ কয়েক বছর আগেও এই ঘরটাতেই পামেলার অবাধ যাতায়াত ছিল। হ্যাঁ, শয়নে স্বপনে, সকালে বিকালে সন্ধে, সর্বত্র পামেলা পামেলা আর পামেলা। কিন্তু এখন পামেলা এই ঘরে আসতে গিয়ে 10 বার ভাবে। কিছুদিন আগে প্রশান্তের সঙ্গে ছোট্ট ঝগড়া মতো হয়েছে, এই তো প্রশান্তর বিয়ের দেখাশোনার কথা নিয়ে। পামেলার খুব ইচ্ছে পাশের বাড়ির মন্দিরার সাথে প্রশান্তের বিয়ে দেয়। মন্দিরা কলেজ পাশ করেছে, দেখতে শুনতে খারাপ না, কাজে কর্মে পরিপাটি। সে নাকি প্রশান্তকে মন দিয়ে বসে আছে সেই ছোট্টবেলা থেকে। কিন্তু প্রশান্ত পামেলাকে পেয়ে ওকে নাকি ভুলে গেছে। এখনও মন্দিরা চায় প্রশান্তকে। মন্দিরার প্রত্যেকটা কথাবার্তা কেমন যেন অস্বস্তিকর। ওর কথা শুনলে মনে হয় পামেলা যেন ওর সতীন, জোর করে প্রশান্তর মনে স্থান করেছে। কিন্তু পামেলা তো ওই রকম মেয়েই নয়। ও শুধু বসন্তকেই চায়, প্রশান্তকে দেওরের মতোই দেখে। হ্যাঁ, আর 5টা দেওর বৌদির সম্পর্কের মতোই, স্বাভাবিক, অস্বাভাবিক কিচ্ছু না। এখন ঘড়িতে সন্ধে 6টা বাজে। আজকে সন্ধে দিতে অনেকটা দেরি হয়ে গেছে পামেলার। হতো ভেবেছিল প্রশান্তর ঘর তালা বন্ধই থাকবে, কারণ প্রশান্ত যখন ঘর থেকে বেরোয় ওই 4টা থেকে 5টা ঘরটায় তালা বন্ধ করেই রেখে যায়। হুটহাট করে পামেলার এরকম ঘরে ঢোকা অনেকটা পছন্দ করে না। পামেলাও ভাবে এত টাকার ব্যবসা করে, হয়তো গোপনীয় কিছু থেকে থাকবে। আমি গেলে হয়তো আমাকে সন্দেহ করবে, তাই দেখি আমি একটু চিপে দিই। না না, থাক থাক, লাগবে না। আরে দাঁড়াও না, টিপে দিই। পামেলা এতটাই কাছে এগিয়ে বসে প্রশান্তর যে পামেলার বুক দুটো প্রশান্তর কপালে ঠেকে থাকে। হেঁটে প্রশান্তর শরীরে অস্বস্তি 10 গুণ বাড়ে। প্রশান্ত একটা স্যান্ডো গেঞ্জি পরে গায়ে পাতলা চাদর দিয়ে শুয়েছিল, আন্ডার প্যান্ট রয়েছে, আর কিছু না। পামেলার সামনে প্রশান্ত কোনো কিছুতেই লজ্জা পায় না, কিন্তু অনন্ত সে কখনো স্যান্ডো গেঞ্জি পরে আর হাফ প্যান্ট পরে বৌদির সামনে আসে না। তার শরীরটা বৌদি দেখলে যেন গিলে খাবে, সেরমই একটা ভয় ভয়। একদিন তো স্নান করে তোয়ালে নিতে অনন্ত ভুলে গেছে, চেঁচিয়ে বাড়ি মাথায় করছে। বাবা মা মামনকে নিয়ে মন্দিরে গেছে পুজো দিতে। প্রশান্ত ছিল ওপরের ঘরে, তবে একটু কুঁড়ে আছে, চট করে ডাকলে সাড়া দেয় না, একমাত্র পামেলা ছাড়া। অনন্ত যখন চেঁচিয়ে বাড়ি মাথায় করছে তখন পামেলা রান্না করছিল। রান্নার একটা মাসি আছে, কুটে বেটে সাহায্য করে দেয়। উনি বললেন, বৌদি যাও যাও, দেখে আসো দেখি তোমার ছোট দেওর চিল্লাইতেছে কেন। হ্যাঁ, মনে হয় আজকেও বাথরুমের তোয়ালে নিয়ে যেতে ভুলে গেছে। এই এক ছেলে কি যে করে, হাতের হলুদ শুদ্ধই
রান্নাঘর থেকে বেরিয়ে কোমরে কাপড়টা গোজা অবস্থাতেই অনন্তর ঘর থেকে টাওয়ালটা নিয়ে ফিরে এসে বাথরুমের সামনে দাঁড়িয়ে যখন অনন্তকে দেয়, অনন্তর তখন লজ্জা পেয়ে মরি মরি অবস্থা। না 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 বৌদি ভেতরে কিন্তু আসবে না, দেখি না 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 দেখি না, আমি তো বৌদি, না 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 আমার লজ্জা করে, দরজা বন্ধ করে দেয় অনন্ত। এরপরে ঘরে কোনো সময় একা একা বসে সিগারেট ফুঁকতে থাকলেও বৌদি যদি আচমকা এসে পড়ে তাহলে হাতের কাছে যা থাকে তাই গায়ে জড়িয়ে বসে, যেন ওর শরীরটা সবাই দেখতে পেলেই বদনাম দেবে। সেই অনন্ত আজকে বাড়ি আসতে আরও দেরি করছে। ভাল লাগছে? লাগছে। অনন্ত এসেছে? না, চলে আসে তো, ফেরেনি বোধহয় দোকানে কাজ। শনিবার দিনটা তো ও ছুটি নেয়, হাফ বেলা করে, আজকে যে কেন এলো না? আর তুমি আমাকে কেন নিয়ে গেলে না সিনেমায়? আমার কত শখ ছিল আজকে যাব। একেই কালকে রবিবার, মামনের স্কুল ছুটি, সোমবার দিন থেকে আবার পাঠাবো। এত ছোট বয়সে ওকে স্কুলে না দিলেও পারতে। কি যে বলো, পড়াশোনা করে ওকে বড় হতে হবে না? হবে, কিন্তু শৈশবটা আর কদিন থাকতো। 6 বছর বয়সে ক্লাস 1-এ সরকারি স্কুলে ভর্তি করলেই তো হতো। আবার সরকারি? কেন গো, তোমার কি মনে নেই? দাদা কিন্তু সরকারি স্কুলে পড়াশোনা করে এত বড় চাকরি পেয়েছে, আর আমি সরকারি স্কুলেই ক্লাস 8 ফেল করে বসে আছি। কিন্তু কিন্তু আমি জানি তোমার অনেক টাকা, আর অনন্ত সেও ভালোই ইনকাম করে। তাহলে সরকারি দাও আর বেসরকারি দাও, শিক্ষা ব্যবস্থা যেখানে বিক্রি সেইখানে না পড়াশোনা করানোই ভালো। যেখানে স্যার ম্যাডামরা বেশ গুরুত্ব দিয়ে পড়াবে নিজের সন্তানের মতো, সেইখানেই বোধহয়। থাক থাক, তোমার আর জ্ঞান দিতে হবে না। যত বেশি কথা বলবে মাথা যন্ত্রণা 10 গুণ বাড়বে। তার থেকে বরং চুপটি করে শো, আমি একটু তোমার মাথায় হাত বুলিয়ে দিই। মাথায় হাত বুলিয়ে দেয় পামেলা, কিন্তু অন্ধকার ঘরে প্রশান্তের চোখের জলটা পামেলা দেখতে পায় না। পামেলা প্রশান্তের কাছে আসলেই প্রশান্তর ওকে আদর করতে ইচ্ছা করে, সব রকমভাবে ওকে চুম্বন করতে ইচ্ছা করে, ওর ঠোঁটে, ওর বুকে, ওর নাভিমূলে, সব জায়গায় খুব করে ওকে জড়িয়ে ধরে শক্ত করে বিছানার সাথে বেঁধে ওকে ভালোবাসতে ইচ্ছা করে, সবটুকু উজাড় করে দিয়ে আদর করতে ইচ্ছা করে, গভীর থেকে গভীরে প্রবেশ করে ওকে সর্বসুখ দিতে ইচ্ছা করে। কিন্তু পামেলার তো কিছুই মনে নেই। আজ থেকে ঠিক 6 বছর আগে। কি দাঁড়িয়ে থাকিস বলতো? কলেজ ফুরিয়ে গেলেই মেয়েদেরকে দেখিস নাকি? তোর এত টাকা, এত পয়সা, আর তুই একটা পাতি কলেজের সামনে দাঁড়িয়ে এদো মেয়েগুলোকে দেখিস। চুকাতো সর। আরে কি হলো? কাউকে পছন্দ? ভীষণ। তবে প্রেম করব না, সরাসরি বিয়ে। হ্যাঁ, তোকে করবে, কেন করবে না? শোন ভাই, মেয়েগুলো যথেষ্ট ব্রিলিয়ান্ট পড়াশোনায়, ঠিক আছে? আর এখনকার মেয়েরা টাকা দেখেই শুধু ভোলে না, একটু শিক্ষিতও চায়। চুপ কর চুপ কর, আমি শিক্ষিত না কে বলেছে? নিজের নাম সই করতে পারি। তাছাড়া বছরে কতগুলো টাকা। আরে বাবা, হবি আমি জানি, আমাকে তোর ইনকাম সম্পর্কে বলতে হবে না। কিন্তু যেই মেয়েটা তোকে পছন্দ করবে সে তো তোর কোয়ালিফিকেশন জানতে চাইবে। কোয়ালিফিকেশন বলার জন্য তুই আছিস তো, বলে দিবি পছন্দটা কাকে? পামেলাকে। ও বাবা, সে তো লোকাল থানার ওসির মেয়ে। আরে দান মারবো যখন ভালো জায়গায় মারবো ভাই। ভুলভাল লোকের মেয়ের সঙ্গে কেন প্রেম করব? এমন মেয়ের সঙ্গে প্রেম করব আর এমন শ্বশুর বাগাবো যাতে আমার ব্যবসার দিক থেকেও কোনো রকম ক্ষতি হবে না, সব দিক থেকে প্রোটেকশন। এই, তোর মনে হয় ওই লোক তোকে মানবে? মেনে বেশি, বললাম না। দেখ, আমি কিন্তু হ্যান্ডসাম মার্কা চেহারার। হ্যাঁ, তা ঠিক, আমাকে যে কোনো মেয়ে দেখলে পড়ে যায়। হ্যাঁ, সেটাও ঠিক। তাহলে অসুবিধাটা কোথায়? অসুবিধা হলো পামেলাকে নিয়ে, ভীষণ একগোয়ারে। তুই সামলাতে পারবি তো? কেন, তুই কি মিশেছিস? না 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 না, মিশেনি, শুনেছি। আমার মতো, সরি তোর মতো অনেকেই চেষ্টা করেছে। হ্যাঁ, তোর মতো, আমার মতো, মানে আমি ওর সব কিছু। তুই কিন্তু বৌদি বলবি। হ্যাঁ, একবার যখন নাম বলে দিয়েছিস তখন আজ থেকে, এই মুহূর্ত থেকেও আমার বৌদি। আমি আর ওর দিকে তাকাই? সুন্দরী কিন্তু, জানি তো। তুই কী দেখে পড়লি? ওকে দেখেই ভালো লেগেছে, আর তাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, বিয়ে করলে ওই মেয়েকেই করব। কলেজ ফেরত পামেলাকে দেখে ভালোবেসে ফেলেছিল প্রশান্ত। সেই দিনও ঠিক 4টা থেকে 5টায় গিয়েছিল বন্ধুর বাড়ি মিটিংয়ে। ফেরার পথে পামেলাকে দেখে আর দৃষ্টি সরাতে পারেনি, দাঁড়িয়েই প্রপোজ করে। প্রথমত পামেলা ওকে স্বীকার করেনি, ঠাঁটে একটা চড় মেরেছিল।
তারপরে প্রত্যেক দিন ওই দাঁড়িয়ে থেকে থেকে মানে অতিষ্ঠ করে তুলেছিল পামেলাকে। কলেজের পাশেই তখন দাঁড়িয়ে থাকতো আর সিগারেট ফুঁকতো। প্রশান্ত পড়াশোনা না করলে কি হবে, ওর অর্থবল প্রচুর। পামেলা সেটা জানতো না। পাড়ার থেকে খুব একটা দূরে পামেলার বাড়ি নয়। পামেলা বাবা মার একমাত্র কন্যা সন্তান। বাবা পুলিশের ডিপার্টমেন্টে চাকরি করতেন, রিটায়ার্ড পেয়েছেন মাত্র বছর দেড়েক হয়েছে। আর মা স্কুলের প্রধান শিক্ষিকা। তিনজনই একসাথে বেরোতো। যখন ছুটিতে আসতো ওর বাবা, আর বাকি সময়টা তো মা মেয়ে একসাথে। কারণ পামেলা যে স্কুল থেকে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করেছে সেই স্কুলেই পামেলার মা শিক্ষকতা করতেন। স্কুল আর কলেজটা খুব একটা দূরত্বে নয়, তবে বাড়িটা বেশ খানিকটা দূরে ছিল প্রশান্তর। আপনি সবসময় আমাকে এভাবে তাকিয়ে তাকিয়ে দেখেন কেন বলুন তো? আমি তোমাকে বিয়ে করতে চাই, আই লাভ ইউ। হ্যাঁ, বললেই হলো নাকি? না না, আমি এসব অ্যাকসেপ্ট করি না। তুমি অ্যাকসেপ্ট করবে না? না করলে কিন্তু এখানে একটা কেলেঙ্কারি হয়ে যাবে। আমি আমি কিন্তু পুলিশ ডাকবো। হাসে প্রশান্ত, বলে পুলিশ? সে তো আমার পকেটে থাকে। কি, আমার বাবা আপনার পকেটে থাকে? হো, বাবা পুলিশ? হ্যাঁ। কোথাকার? এখানকারই, লোকাল থানার ওসি। ও বাবা, উনি তো আমাকে আগে চিনবেন। গিয়ে বলো প্রশান্ত হাজরার বাড়ি, দেখিয়ে দেবে। প্রশান্ত হাজরা নামটা বোধহয় শুনেছি বাবার মুখে। শুনবে তো। তা আপনি বুঝি জেল খাটেন? আসামি? কথাও বলতে পারো সত্যি। জানি না, তবে এই মুহূর্তে জেল খাটতে চাই বলে জনসমক্ষে দাঁড়িয়েই ঠোঁটে চুমু খেয়েছিল প্রশান্ত পামেলার। এরম একটা অস্বস্তিকর অবস্থায় পামেলা কান্নাকাটি করে নিজেকে নষ্ট করতে চায়নি। চুমু খাওয়ার পরপরই পামেলা যে কাজটা করেছিল সেটা প্রশান্ত অবাক হয়ে গিয়েছিল। উল্টে প্রশান্তকে জাপটে ধরে সেও একটা চুমু দিয়ে দেয়, অনেকটা ওই ইশক সিনেমার মতো, টিট ফর ট্যাট। আর তারপর থেকেই দুইজনের মধ্যে মেলামেশাটা শুরু। এরপরে প্রশান্তর বাড়ির সামনে দাঁড়িয়ে বাইকের মধ্যে সিগন্যাল মারলেই পামেলা ঘর থেকে বেরিয়ে আসতো। বাবার চোখে ব্যাপারটা পড়তেই উনিই বলেছিলেন, এইভাবে মেলামেশা না করে বিয়েটা করলেই তো পারো। কলেজটাও কমপ্লিট হয়ে যাবে, আমিও মুক্তি পাই। শোনো, প্রশান্ত ছেলেটা ক্যারেক্টারের দিক থেকে ভালো, তবে ও কিন্তু তামাকের ব্যবসা করে, প্রচুর বড় লোক ছেলে। ভবিষ্যতে চরিত্র ওর কেমন হবে আমি কিন্তু জানি না। আর থানা ওর কেনা, সুতরাং ওকে কেউ কিছু বলতে পারে না। একবার গাড়ি নিয়ে আটকে গিয়েছিল, চেক খুলে দিয়েছিল সেই ম্যাডামকে। ম্যাডাম কমিশনার ছিলেন, বলেছিল আপনি অ্যামাউন্ট বসিয়ে নেবেন। সেই থেকে প্রশান্তকে আমাদের ডিপার্টমেন্ট সবাই মান্যিগণ্যি করে চলে। ছেলেটা দেখতে ওরম হলে কী হবে, মালের প্রচুর টাকা। টাকা দিয়ে কি সব সুখ কেনা যায় নাকি? না না, ওই ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হতে পারে না। তার উপরে ছেলেটি অশিক্ষিত। মা, কি হবে অত পড়াশোনা দিয়ে? এখন টাকাটাই সব। শোনো, টাকা যেখানে সুখ সেখানে। বাজে কথা বলিস না। কি বাজে কথা বলছো? আমার বান্ধবীকে তো দেখি কত কষ্টে রয়েছে। শিক্ষিত ছেলে দেখে বাবা বিয়ে দিল। ছেলে কি না প্রাইভেট টিউটর, খেটে খায়। এখন কি হলো মা? বিয়ের 6 মাস পরে ডিভোর্স হয়ে গেল আমার বান্ধবীর। ও বুঝি এখন খুব ভালো আছে? আর একটা ডিভোর্স হয়ে যাওয়া মেয়েকে সমাজ কি নজরে দেখে তুমি জানো না? যেন সব দোষ ওই মেয়েটার। বাবার কথাতে বিয়ে করে কপাল পুড়েছে ওর। ভালোবাসতো আমাদের একটা ছেলেকে, আমাদের সঙ্গেই পড়ে সেই ছেলেটা। শুধু পড়ে না, ওর বাবার মুদিখানার দোকান সামলায়। এখন তো শোনা যাচ্ছে ওই ছেলেটা ওকে নিতে এখন রাজি। যে প্রাইভেট টিউটর ছিল সে তো কবে থেকেই ওকে ছেড়ে দেওয়ার জন্য ব্যস্ত। বলেছে, দেখুন বিয়ে যখন করি তখন আমার অনেক টিউশনি ছিল, কিন্তু টিউশনিটা জোয়ার ভাটার মতো, কোনো বছর বেশি কোনো বছর কম। এখন আমার টিউশনি অনেক কমে গেছে। আপনার মেয়ে আমার সঙ্গে মানিয়ে নিতে পারছে না। এর থেকে বরং ওকে ডিভোর্স দিয়ে দেওয়াটাই বেস্ট। তার উপরে আমি পড়াশোনা করছি, কবে চাকরি পাবো তার নেই ঠিক। এই নিয়ে প্রায় 30 বার পরীক্ষায় বসা হয়ে গেল, বিভিন্ন রকম পরীক্ষায়। মাসে সব সময় ফর্ম ফিল আপ করতেই থাকি। মানাতে পারছে না। তার থেকে বরং আমরা ফ্যামিলির দিক থেকে একটা সিদ্ধান্তে এসে ওকে আমি মুক্তি দিতে চাই। বলো তো, বদনাম হয়ে গেছে ফ্যামিলির। ছেলেটি ভালো, তাই তো ওকে এখনও নিতে চায়। সর্বণী দেবী এর ওপরে বেশি কথা বলতে চাননি, মানে পামেলার মা। উনি বললেন, ঠিক আছে, তুমি যখন রাজি তখন তো আমার বাবার ক্ষমতা নেই তোমাকে অন্য ছেলের সঙ্গে বিয়ে দেয়। পরে কেস করে দেবে,
বাবা মা জোর করে বিয়ে দিয়েছে আর এখন ভুগছি। বিয়ের দিন ঠিক হয়ে যায় খুব শিগগিরই। চামেলিও সেই দিন এসেছিল। গায়ে হলুদের কত রকমের ছবি যে সেই দিন প্রশান্ত নিজের ক্যামেরা বন্দি করেছিল। ডিএসএলআর ক্যামেরাটা পাঠিয়ে দিয়েছিল ওর বন্ধুর হাত দিয়ে। বন্ধু ফটোশ্যুট করেছিল বিভিন্ন রকম পজিশনের। এরপরে সিঁদুরদানের সময় বলেছিল পামেলা, না না না, ওর মুখ নেবে না, আমার মুখটা সিঁদুর দিচ্ছে এইভাবে নাও। কিন্তু প্রশান্তর, হ্যাঁ হ্যাঁ ওরটা নিও, আগে আমারটা নাও। আরে ও যেরকম বলছে সেরকমই কর না, পাগলি। পুরোহিত মশাইকে পামেলা বলেছিল, নিন আর একবার মন্ত্র পড়ুন। একবার মন্ত্র পড়া হলে আবার, আরে পড়ুন না, সিঁদুর দান করবে, আমার চোখে জল পড়বে, ওরম একটা ফটোশ্যুট হবে, কেমন, তুলবি তো? তুলবো তুলবো। চামেলি বলেছিল, প্রশান্ত দা আপনি যে কি করে ওকে হ্যান্ডেল করবেন সেটা ভাবতে গিয়ে আমার ভয় করছে। কেন? পাগল তো একটা। পাগলের সঙ্গেই তো আমি ঘর বাঁধতে চেয়েছি। তারপরেই যখন ফুলশয্যার রাতটা এসে উপস্থিত হয়, দুইজনের মধ্যে কেউই আর স্থির থাকতে পারে না। দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই ঝাঁপিয়ে পড়ে পামেলা প্রশান্তর ওপরে। অবাক হয়ে যায় প্রশান্ত, বলে, বরে বাস, ছেলেরা মেয়েদের ওপরে ওঠে, তুমি দেখে আমার ওপরে উঠে পড়েছ। হ্যাঁ, কারণ আজকে আমরা খেলবো, আর এই খেলা করার জন্যে আমার কতগুলো বসন্ত চলে গেছে জানো তো। বাবা মা কোনো দিন আমাকে এই খেলা খেলতে দেয়নি। ভার্জিন টোটালি। তুমি নয়? আমিও। তবে একা একা মাস্টার বেট অনেক হয়েছে, আজকে প্রথম হবে। তবে শোনো, এই খেলা কিন্তু আমি শুরু করব, আমি শেষ করব। মানে? মানে হ্যাঁ, সারা জীবন তুমি আমার নিচে থাকবে। ও, আমি থাকবো নিচে? হ্যাঁ, দেখো নি মা কালীকে সবসময় শিব ঠাকুরকে পায়ের তলায় রাখে। তাও ভালো, আমি তো ভাবলাম তোমার সবসময় অসভ্য কথা। ছাট, কথা বলবো না, যাও। পামেলা কপট অভিমান দেখিয়েছিল, কিন্তু প্রশান্ত ওর ভালোবাসায় ভরিয়ে দিয়েছিল। দুইজনের শরীরে এতটুকু সুতো ছিল না সেই দিন। পুরো রাতটা কতবার যে একে অপরের কাছে গেছে তার কোনো হিসেব ছিল না। শেষ অবধি তো ভোরবেলায় বাধ্য হয়ে প্রশান্ত বলেছিল, আর পাচ্ছি না, আমার সব রস নিংড়ে নিয়ে নিয়েছ, এবার একটু ঘুমোতে দাও। কিন্তু আমার তো শান্তি হলো না। কি আরও চাই? হ্যাঁ, ভালোই লাগলো না, ভালো করে পারোই না। কজনের অভিজ্ঞতা আছে? অভিজ্ঞতা নেই, তবে মোবাইলে দেখেছি কত লং টাইম ধরে। বিয়ের আগে ওসব দেখতে কে বলেছিল? চামেলি, ও বলেছিল ওর বরটা নাকি একটা ভোঁদাই, কিছুই পারে না, সেই কারণেই তো ডিভোর্স। ওর নাকি বিয়ের আগেই ওই যে যার কথা বলি তার সঙ্গে সম্পর্ক ছিল, বিয়ের পর যখন দেখলো ওর বরটা ওই রকম, তারপরেই তো অশান্তি। তাহলে ভাবো, এই জন্য সংসার টিকে আছে। আমার এখন ইচ্ছে করছে, আরে বাবা আমার তো হাল খারাপ, আমি জানি না। ভালোই কাটছিল প্রশান্তর দিন, ভালোবাসা দিয়েই শুরু, ভালোবাসা দিয়েই শেষ। মানে ওই যে सुबह से लेकर शाम तक, शाम से लेकर रात तक, रात से लेकर सुबह तक, सुबह से फिर शाम तक मुझे प्यार करो। কি আর করা যাবে? এতবার যদি পরাগরেণুর মিলন হয় তাহলে ফল তো আসবেই। চলেও এসেছিল মামুন পেটে। খুব খুশি হয়েছিল প্রশান্ত। মামুন কিছুটা কুণ্ঠিত বোধ করলেও প্রশান্তর ভালোবাসায় সবটা মেনে নিয়েছিল। প্রথম থেকেই প্রশান্ত বলতো, আমার কিন্তু মেয়ে হবে। কি করে বুঝলে? কারণ আমার শরীরে ক্ষমতা নেই, যা ক্ষমতা তোমার। তোমাকে আমি একবারও নিস্তেজ করতে পারিনি। তোর এই যে অশিক্ষিত ছেলের পরিচয়, এটা কি তার উপরে বেশ করে হয় নাকি? এটা প্রকৃতিগত, কি হবে কেউ জানে না। জানে জানে, জ্যোতিষীরা অন্যরকম বলে, পূর্ণিমা অমাবস্যা সব কিছুই ফ্যাক্ট করে। তুমি যেইভাবে আমাকে শুষেছ, আমার শরীরের সব রস বেরিয়ে গেছে। এখন একটা মেয়ে হলে আমি বাঁচি, অন্তত বাপের দুঃখ মেয়ে তো বুঝবে। তাই তো। কিন্তু ঠিক 8 মাস নাগাদ বিপত্তিটা প্রথম দেখা গেল। ফোনে কথা বলতে বলতেই কেমন যেন মাথার যন্ত্রণায় চিৎকার করে উঠেছিল পামেলা। ফোনে কথা বলছিল ওর বড় ভাসুর বসন্তর সাথে, বসন্তর বিয়ের ব্যাপারে। শাশুড়ি মা দায়িত্ব দিয়েছিলেন, মেজো ভাই বিয়ে করে ফেললো, বড় ভাই বিদেশ থেকে আসতেই পারে না। কি যে করে, বৌমা তোমার ওপরে দায়িত্ব দিলাম তোমার বড় ভাসুরকে বিয়ের জন্যে রাজি করাতে। বসন্ত সকলকে সারপ্রাইজ দেওয়ার জন্যে কাউকেই জানায়নি যে ও কলকাতায় চলে এসেছে, আর কিছুক্ষণ পরই ও ফিরবে। ফোনে কথা বলতে বলতে হঠাৎ করে পামেলা ওরকম অজ্ঞান হয়ে যাওয়ার পর ডক্টর যখন প্রশান্তকে ডেকে বললেন ওর মাথায় একটা টিউমার রয়েছে আর পজিশনটা খুব খারাপ, যখন জানতে পারল কোমায় চলে গেছে ওর বউ পামেলা,
পুরোপুরি ভেঙে পড়েছিল প্রশান্ত। বসন্ত তখন ওর পাশে এসে দাঁড়ায়। অনন্ত তো ছিলই। কোমার ঠিক 3 দিনের মাথায় জ্ঞান ফেরার কিছুক্ষণ আগে বসন্ত হাসপাতালে গিয়ে পৌঁছায়। ডাক্তারদের কাছে জিজ্ঞেস করে বসন্ত পামেলার সামনে গিয়ে দাঁড়ায়। এই কদিন পামেলাকেও দেখতে আসেনি, কারণ বসন্ত নার্ভের দিক থেকে খুব দুর্বল। নিজের কাছের মানুষগুলোকে অসুস্থ হতে দেখলে ওর হাত পা ঠকঠক করে কাঁপে। কলকাতা থেকে বাড়ি ফেরার পরপরই ভাইয়ের ফোনটা পেয়ে বসন্ত ঠিক করেছিল আবার বিদেশে ফিরে যাবে, কারণ এইভাবে ওই বাচ্চা মেয়েটার অসুস্থতাও দেখতে পারবে না। বলতে এসেছিল বসন্ত ও বিয়ে করে ফেলেছে অনেক দিন আগে, বউকে নিয়ে বিদেশেই থাকে। আরবের মেয়ে, বিয়ে করতে গিয়ে ওকে ধর্মান্তরিতও হতে হয়েছে। এই সুখবরটা পামেলাকে দেওয়ার জন্যই এই দেশে ওর আসা। এখন ও আসবে, ঠিক 2 বছর পরে বউকে নিয়ে পুরোপুরি চলে আসবে, আর এইখানেই কাজকর্ম করবে, কারণ এখানকার কোম্পানি ওকে চাকরি দেওয়ার জন্যে হাঁ করে বসে রয়েছে। বিশেষ করে অভিজ্ঞতা আছে বহু বছরের কাজের। যেরকম ভেবেছিল সেরকম হয়নি বসন্তর ক্ষেত্রে। একটা জরুরি ইঞ্জেকশন কিনতে প্রশান্ত গিয়েছিল শহরের বাইরে। জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গেই পামেলা বসন্তকে দেখতে পায়, আর সেইখান থেকেই বিপত্তিটা শুরু। পামেলা এখনো পর্যন্ত জানে বসন্ত ওর স্বামী, কারণ আগের স্মৃতি সম্পূর্ণ মুছে গেছে ওর মস্তিষ্ক থেকে। ডক্টর বলেছেন বারবার ওকে স্মৃতিচারণের চেষ্টা না করতে, তাহলে হয়তো টিউমারটা মাথার ভেতরে কোনোরকমভাবে ব্লাস্ট হলেই ওকে আর বাঁচানো যাবে না। টিউমারটা অপারেশনও করা যাবে না, কারণ টিউমারটা ক্যান্সারের মতো। এইবার কি করবে প্রশান্ত? মাথা চিপতে চিপতে হঠাৎ করে হাত দুটো চোখের কাছে চলে আসে। পামেলা বলে, এ কি কাঁদছ? প্রিয় মানুষের কথা মনে পড়ছে বুঝি? হ্যাঁ, ভীষণ। চেনা স্পর্শ অনেক কিছু মনে করিয়ে দেয় পামেলা। আমার খুব কাছের মানুষটা আজ আমাকে ভুলে গেছে। আমি জানি না তার কোনোদিন আমার কথা মনে পড়বে কিনা। আমি যে তাকে খুব মিস করি। পামেলার হাত দুটো বুকের মাঝখানে নিয়ে হু হু করে কেঁদে ওঠে প্রশান্ত। বলে, কোন পাপের ফল কি জানি। কোনো মেয়ের কোনো ক্ষতি করিনি আমি, তাও আমার যে কেন বড় এত ক্ষতি হলো। কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। গোপাল আছে তো, ভরসা রাখো। কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হবে না। যেটা খোয়ার আমি খুইয়ে দিয়েছি এই জীবনে, আর কোনো দিন পাবো না। হঠাৎ করে দরজা খুলে মামুন ঘরে আসে। এ কি, লাইট অফ? ও মা, চলে এসেছ? দাঁড়াও, দরজা খুলি। দরজাটা ভালো করে খুলে লাইট জ্বালাতেই দেখতে পায় মামুন 2 দিকে ঝুঁটকি বেঁধেছে আজকে ফিতে দিয়ে। ছোট্ট ছোট্ট চুলে দুটো ঝুঁটকি দেখতে অনেকটা শিঙের মতো লাগছে। প্রশান্ত বলে, ও মা, আমার মায়ের শিং গজিয়েছে। যা কাকাই, আমি কথা বলবো না। কাকাই বলবে না, বলেছে না বাপি বলবে। কী যে বলো ঠাকুরপো, কাকাকে কেউ বাপি বলে? বাবাকে বলে। কেন, কাকাই বুঝি বাবার মতো হয় না? তা হয়, তুমি বিয়ে করবে, তোমার সংসার হবে, তারপর তো সবটা। শোনো, বলো। তোমার মাথা চিপে দিচ্ছিলাম, ভালো লাগছিল? হ্যাঁ। মেয়ে দেখতে বলবো? প্লিজ পামেলা, প্লিজ। এই কথাটা বলে আমাকে কেন আঘাত দাও? তোমার বিয়ে করতে অ্যালার্জি কিসের বলো তো? আছে, কারণ আমি বিয়ে করতে চাই না। আমি মামনকে নিয়েই থাকতে চাই। আমার যা কিছু থাকবে সব মামনের থাকবে। মামন ঘর থেকে দৌড় দিয়ে চলে যায়। মেয়েটা এই এক, সবসময় উচ্চিংড়ের মতো তিড়িং বিড়িং করছে। বলছি, শোনো। বলো। একটা কথা বলবো। কি? তোমাকে তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি? কি বলছো? আমি বৌদিদা ওর সম্পর্কটাকে ভালো রাখতে চাই ঠাকুরপো। আমি তোমার মুখ থেকে দেওয়ার শব্দটা শুনতে পারি না। তুমি এর থেকে আমাকে নাম ধরে ডেকো। আমরা প্রায় সমবয়সী, বলেছিলে না? আমরা এবার থেকে বন্ধুর মতো থাকি না? আমাদের এই সম্পর্কের মাঝখানে বন্ধুত্ব তো কখনো... না না, তা হয় না। বন্ধুত্ব হয় অচেনা অজানা ব্যক্তির সঙ্গে, ঘরের মানুষের সাথে কেউ বন্ধুত্ব করতে পারে না। তাছাড়া আমার বিয়ের সময়... হ্যাঁ বলো, বিয়ের সময়... না, বিয়ের সময় তোমাকে দেখেছিলাম কিনা আমার তাই মনে নেই। আমি আমি বরং যাই। শোনো। বলো, কিছু দরকার? না, তোমার ওই বুকের ওপরে কি হয়েছে? কোথায়? কিছু না,
তুমি যে সবসময় আমার নিষিদ্ধ জায়গায় কেন তাকাও? প্রশান্ত বলতে পারে না। ওই নিষিদ্ধ জায়গায় তাকানোর অধিকার একমাত্র ওরই আছে। খানিকটা এগিয়ে গিয়ে আবার পিছিয়ে ঘুরে আসে পামেলা। বলে, আচ্ছা ঠাকুরপো, তোমার পিঠের ওই বড় জরুলটা এখনো আছে? জরুল শব্দটা শুনে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে প্রশান্ত। ভাবে, হয়তো এতদিনের ডাক্তারি ওষুধে কাজ হচ্ছে। যেই ডাক্তার ওকে দেখেন তিনি বলেছেন আচমকা ওর স্মৃতি ফিরে আসবে, কল্পনাও করতে পারবেন না। তবে আপনারা নিজে থেকে কখনো প্রেশার দেবেন না, জানবেন উনি অসুস্থ। আপনাদের মাঝে হয়তো মেরে কেটে বছর কয়েকের অতিথি মাত্র। কথাটা শুনে ডাক্তারকে প্রায় মেরে ফেলার মতো অবস্থা হয়েছিল প্রশান্তর। কাছের মানুষটা চলে যাওয়ার কথা ভাবতে পারে না ও। বারবার বলে, আমি ওকে ছাড়া বাঁচবো না মা। ও কেন আমাকে বিয়ের কথা বলে? তোমরা তো জানো। সবই তো বুঝি বাবা, কিন্তু ও তো ওর কথা বলবেই। ও জানে তুই ওর বৌদি হোস, তাই আমি যে আর পারি না মা, আমি যে আর পারি না। নীরবে চোখের জল ফেলে প্রশান্ত। আর প্রত্যেক দিন 4টা থেকে 5টা এই সময়টুকু ও সেই জায়গায় যায় যেই জায়গায় বিয়ের আগে দুইজনের সময় কাটিয়েছিল। বাড়িতে বলে যায় বন্ধুদের কাছে যাচ্ছি, কিন্তু সেই কথাটা অনন্ত শ্বশুর শাশুড়ি ছাড়া বৌদি পামেলা জানে না। কি হয়েছে বলো? আছে জরুলটা। আমার জরুলের কথা তুমি কি করে জানলে? শুধু জরুল কেন, তোমার থাইয়ের কাছে একটা বড় কাটা দাগ আছে। তারপরে তোমার ঘাড়ের ঠিক মাঝ বরাবর বোধহয় কোনো সময় কিছু ফুটে টুটে গিয়েছিল, একটা গভীর ক্ষত আছে। আর 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 তোমার মনে হয় যথাসম্ভব তোমার ঠিক তলপিঠের কাছেও বোধহয় একটা তিল আছে, তাই না? তুমি কি করে জানলে? তুমি আমার গোপন স্থানের কথা কি করে জানলে? পামেলা ভ্যাবলার মতো তাকিয়ে থাকে প্রশান্তর দিকে। মাথার মধ্যে সব কিছু যেমন নেগেটিভ ছবির মতো আপ ডাউন করে, স্পষ্ট হয় না। আমার মাথা যন্ত্রণা করছে ঠাকুরপো, প্রচণ্ড। আমি যাই, ঘরে যাই, ওষুধ খেতে হবে। যাও যাও, ঘরে যাও। কি ওষুধ খাওয়ালে যে তোমাকে আমি আবার পাবো আমি জানি না। কি মরণ কামড় আমাকে যে বিঁধেছে। প্রত্যেক দিন প্রত্যেক ঘন্টায় আমি যে কতবার মরে মরে বাঁচি, সেটা আমি ছাড়া আর কেউ বুঝবে না। এতগুলো মানুষের মাঝখানে পামেলা বেঁচে আছে ঠিকই, তবে প্রশান্ত বেঁচেও মরে আছে। বসন্ত পামেলার সাথে কথা বলতে ভয় পায়। পামেলা জ্ঞান ফেরার পরে যখনই বসন্তকে নিজের স্বামীরূপে ভেবে নিয়েছিল, তবে থেকেই বসন্ত ওর থেকে দূরত্বের সৃষ্টি করেছে। বাড়িতে সকলেই জানে বসন্ত বিয়ে করে ভালো আছে এবং বসন্তের একটি পুত্র সন্তানও হয়েছে। অনন্ত বিয়ে করবে কিনা ঠিক নেই। সে বাড়িতে বাবা মাকে স্পষ্ট বলে দিয়েছে ব্যবসার উন্নতি না হলে সে বিয়ে করবে না। আর প্রশান্ত, তার তো বিয়ের প্রশ্নই ওঠে না, কারণ সেই তো রয়েছে এই বাড়িতে তার কন্যা আর স্ত্রীকে নিয়ে। অতিরিক্ত ভালোবাসে তো পামেলাকে, তাই পামেলার স্মৃতি হারিয়ে যাওয়ার কথাটাও বলতে পারে না। শ্বশুর শাশুড়ি অনেকবার প্রশান্তকে বলেছে আবার আরেকটা বিয়ে করতে। এই মেয়ের তো কিছু মনেই পড়বে না, কিন্তু প্রশান্ত আজও রয়েছে সেই অপেক্ষায়, যেই দিন পামেলা ভালোবেসে প্রশান্তকে আবার কাছে টেনে নেবে। ডাক্তার তো বলেছেই সুস্থ হতেও পারে ও, আর সেই আশাতেই বাকি জীবনটা কাটিয়ে দেবে প্রশান্ত। আসলে যখন মামন পেটে 8 মাসের, তখন প্রশান্তের ভুলেই হয়তো এই জিনিসটা হয়েছে। মাথার মধ্যে গোপনেই বেড়ে ওঠা টিউমারটা প্রশান্তর দেওয়া আঘাতে আরও 10 গুণ বৃদ্ধি পেয়েছিল তাড়াতাড়ি। সামান্য একটা ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া বেঁধেছিল পামেলার সঙ্গে সেই দিন। পামেলা সিনেমা দেখতে চেয়েছিল, প্রশান্ত যেতে দেয়নি। ওর কাজ ছিল জরুরি। পামেলা বারবার বায়না করছিল, কাছে এগিয়ে গিয়েছিল, কিন্তু প্রশান্ত ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়াতে পামেলার মাথাটা আলতো করে আলমারির সঙ্গে লাগে, খুব জোরে নয়।
এরপরে পামেলা দাদা বসন্তকে ফোন করে জানাতে চায় তার ভাইয়ের এই কুকীর্তির কথা। তখনই হঠাৎ ওই মাথা যন্ত্রণাটা সৃষ্টি, আর ক্ষণিকের সময়ের মধ্যেই পামেলা ভুলে যায় প্রশান্তকে। এখনও প্রশান্ত আশায় আছে পামেলা কবে ওকে কাছে ডাকবে। চোখের সামনে মেয়েটাকে বড় হতে দেখে, কিন্তু মেয়ের মুখে বাবা ডাকটা শোনা হয় না। মেয়ে জানে ওটা ওর কাকাই, আর বসন্ত মানে যে বড় জেঠু সে ওর বাবা। হয়তো মেয়ে বড় হবে, বড় হয়ে মেয়ে একসময় সবটা জানতে পারবে। মেয়েও তো মাকে ছাড়া বাঁচতে পারবে না, তাই সেও মিথ্যের আশ্রয় নিয়েই হয়তো কাটাবে। এই হয়তোর কোনো শেষ নেই, এই ভবিষ্যৎ আশারও কোনো শেষ নেই। প্রত্যেকেই আশাতেই বুক বাঁধে, আর এই আশাই বাঁচিয়ে রেখেছে সব সত্তাকে। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব শিগগিরই। বন্ধুরা, বেল বাটন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্যে। দেখা হবে খুব শিগগিরই আরও নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। বিদায়।